নিজের বয়স ধরে রাখতে গেলে কি যোগা করাটা মাস্ট? হ্যাঁ, একটা এজের পর থেকে আমাদের আইব্রো একটু নামতে থাকে, চোখের এই উপরের মাসেলটা একটু নামতে থাকে, নিচে পাফিনেস দেখা যায়। তো এইগুলোকে প্রপার করার জন্য ফেস যোগা খুব ইম্পর্ট্যান্ট। এবং ফেস যোগা মানে সমস্ত সেলিব্রিটিরাই করছে, খুব বেশিভাবে দীপিকা করছে, মালাইকা করছে, আলিয়া করছে। আমি মালাইকার খুব পছন্দের একটা ফেস যোগা দেখাচ্ছি, সেটা হচ্ছে বেলুন পোজ। জাস্ট ঠোঁটের উপরে তুমি হাত দেবে এরকম ভাবে আর মুখটাকে ফোলাবে। তুমি কখনো কোনো নেগেটিভ সোল বা এই টাইপের কিছু এক্সপিরিয়েন্স করেছো? কিছু টাইমিং থাকে, যে টাইমিংগুলো তুমি যদি মেডিটেট করো তো তোমার কিছু স্মেল পাবে। কিছুদিন আগে আমি ছাদে, আমি আর আমার হাজব্যান্ড হাঁটছি, তো হঠাৎ করে একটা খুব বাজে স্মেল আমি পাচ্ছি এবং আমরা দুজনেই পেয়েছি। তো যেখানটায় কোনো বাজে স্মেল পাওয়ার কথাই না, তখন আমি জাস্ট ওকে ইয়ার্কি মেরে বলে এখানে ব্যাড সোল রয়েছে। পরে আমার মনে হলো যে হ্যাঁ, ওই জায়গাটা কিন্তু যথেষ্ট হেভি, মানে ওই জায়গাটা হেভি রয়েছে। আমার যদি লাইফে সবথেকে বেশি কারোর স্বপ্ন দেখি সেটা হচ্ছে আমার সেই বান্ধবীর। কিছু বছর আগে মানে ও মারা যায়, এবং মারা যাওয়াটা স্বাভাবিক নয়। তো ওটা আমাকে ভীষণভাবে এফেক্ট করে। সেদিনের স্বপ্নটা হচ্ছে আমার ঠিক পায়ের কাছেও এসে দাঁড়িয়েছে, এবং সেম কথা আমার কষ্ট হচ্ছে, মানে আমি কথা বলতে পারছি না। এবং এটা এতটাই আমাকে এফেক্ট করেছে যে আমি কি করে বুঝতে পারছি না, আমার হাত কাঁপছে। এবং অভিক কিছু মানে অভিকও বলছে যে চলো আমি তোমার সাথে এখন জেগে থাকবো। আমার মনে হচ্ছে আমি ঘুমালেই ও আমার কাছে আসবে। কিভাবে নিজেকে আমরা পজিটিভ রাখতে পারি? পরিবেশ, আমার চারপাশকে আমি চেঞ্জ করতে পারবো না। আমি কখনোই তোমাকে চেঞ্জ করতে পারবো না, আমি এক্সকে চেঞ্জ করতে পারবো না, ওয়াইকে চেঞ্জ করতে, আমি কাকে চেঞ্জ করি, নিজেকে চেঞ্জ করবো। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আজকে গোসাই ঠাকুরের আড্ডার এই পর্বটি হতে চলেছে অন্যরকম, কারণ এই পর্বটি যদি আপনি পুরোটা দেখেন তাহলে আপনার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যেতে বাধ্য। কারণ আমাদের সাথে আছেন ভার্বি দাস, যিনি একজন লাইফস্টাইল ট্রান্সফর্মার। তাই আজকের এপিসোডটা স্কিপ না করে পুরোটা দেখবেন। ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। কেমন লাগছে বলো এসে? খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ ডাকার জন্য। আমরা অফ ক্যামেরা অনেক গল্প করছিলাম। আমি বললাম দিদিকে যে আমরা অন ক্যামেরাও শুনতে চাই, তাহলে আমরা একটা অন ক্যামেরা গল্প শুনি দিদির মুখ থেকে আগে, তারপরে যাচ্ছি গোটা এপিসোডে। তাই স্কিপ না করে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে যেটা নিয়ে আমার কথা হচ্ছিল যে সাউন্ড হিলিং নিয়ে তুমি খুব ইন্টারেস্টেড, যে এটা কীরকমভাবে হেল্প করে। তো যে স্টোরিটা আমি বলছিলাম, তুমি বললে যে এখানে বলার জন্য, অনেক রকম এক্সপিরিয়েন্স তো হয়েছেই। কারণ সাউন্ড হিলিং তোমার যেহেতু তোমাকে ইমোশনালি ব্যালেন্স করছে বা তোমাকে স্ট্রেস থেকে বের করে আনতে সাহায্য করে, এরকম অনেক মানুষ আছে যাদের দরকার হয়। ইভেন আমার, তোমার, সবার দরকার। আমি লাস্ট যখন একটা ওয়েবনার না, একটা ওয়ার্কশপে গেছিলাম মেডিকেল কলেজে, তো ওখানে যিনি এইচওডি ছিলেন উনি আমাকে বললো, ভার্বি সব থেকে বেশি যদি হিলিং দরকার হয় আমাদের। তো এবার কারণ হচ্ছে যে যত বেশি স্ট্রেস রিলেটেড কাজের সঙ্গে যুক্ত তত বেশি তার হিলিং প্রয়োজন। আর আজকে যে স্টোরিটা তোমাকে আমি বলছি, এটা লাস্ট উইকে ঘটা একটা ব্যাপার। নাম বলছি না। একজন মানে ফোন করেছে, তো ফোন করে বলছে যে তখন বেশ তোমার ধরো 9টার পরে, মানে 9টা 9:30টার মধ্যে আমার সাউন্ড হিলিং লাগবে, একদম ডিরেক্ট। মানে অন্য সময় কি হয়, ফোন করে যে আমার এরকম অসুবিধা হচ্ছে, আমি কি করব, বা আমাকে তুমি হেল্প করবে বা আপনি হেল্প করবেন, তো সাউন্ড হিলিং লাগবে। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে মানে চলে এসো, যেরকম অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। না আমি আমাকে তুমি কালকে সকালবেলায় দিতে পারবে? কালকে সকালবেলা মানে এমনই ভয়েস যেখানটা বোঝা যাচ্ছে আর্জেন্সি মারাত্মক। মানে কিসের জন্য, মানে কি হয়েছে একটুখানি, কারণ অত রাত্রিবেলা নর্মালি আমি ফোন ধরি না, মানে রাত 8টার পরে ফোন আমি আর ধরি না, এই বিজনেস ফোনগুলো। তখন যেটা আমি জানতে পারলাম যে উনি অনেকবার সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, এবং সেই সময়
ওনার এটাই ইচ্ছা করছে। সামহাউ আমার কোনো ভিডিও দেখে ওনার মনে হয়েছে, আমার ফোন নাম্বারটা পেয়েছে যে আমাকে ফোন করলে হয়তো উনি রিলিফ পেতে পারেন। অ্যাট দ্যাট মোমেন্ট উনি ফোন করেছে এবং যখন আমি শুনলাম এই ব্যাপার, তখন আমার তো মানে রীতিমতন বসলাম যে হ্যাঁ তুমি এসো বা কাউন্সেলিং করা। উনি আমার কাছে আসলেন পরের দিনই আমি টাইম দিয়েছিলাম। আমার এই যিনি দেখেন আমার পুরো ব্যাপারটা, ওর সাথে আমি আলোচনা করলাম, কারণ আমার সেশন থাকে পরপর। তো যেহেতু আর্জেন্ট বেসিস, তো আসার পরে আমি শুনছি যে বাড়িতে বহু দিন ধরে এই প্রবলেম এবং ওনার হাজবেন্ডের একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে, সেটা উনি জানতে পারার পরে সেটা নিয়ে অনেক কিছু করেছেন বা কিছু ফল হয়নি, মানে অফিসেই এরকম ঘটনা, এবং বাড়িতে শ্বশুর শাশুড়ি ব্যাপারটা পাত্তা দিচ্ছে না। মানে বাবুকে আমি বোঝাচ্ছি, ঠিক আছে তুই দেখ ব্যাপারটা কতভাবে তুই তোর দিকে আবার আনতে পারিস, কেন হবে। তো মেয়েটির বয়সও বেশি না, মানে খুব বেশি হলে 40-41 এরকম হবে। দুটো বাচ্চা রয়েছে। এবার সে অনেকবার এরকম, এবং মায়ের বাড়ির দিকের অবস্থা খুব একটা ভালো নয়, সুতরাং ওই দিকেও কোনো রকম সাপোর্ট নেই। অনেক চেষ্টা করার পরেও তখন এই রাস্তাটাই চুজ করেছে এবং অনেকবার ট্রাই করেছে, বাচ্চা দুটোর কথা মনে করে আবার পিছিয়ে আসা। তো বোঝাই যাচ্ছে ক্রুশিয়াল ব্যাপারটা। এবং সেইখান থেকে আমার হিলিং বা আমার থেরাপি দেওয়া শুরু হলো। এবার আমি সবাইকেই বলে দিই যে অ্যাটলিস্ট আমাকে পেশেন্ট বুঝে 1 মাস কিংবা 2 মাস টাইম দেবে, যে এবং আমি যেগুলো বলবো সেগুলো তুমি ফলো করবে। এবং সে ফলো করছে, সে এখনও মানে ট্রিটমেন্টের মধ্যেই রয়েছে। এবং করার পরে যখন আমি সাউন্ড হিলিং দিচ্ছি, মানে মাঝখান থেকে আমি দেখলাম যে হিলিংয়ের যখন তোমার 30 মিনিটসের পর থেকে প্রচুর কাঁদছে। নর্মালি কী হয় সাউন্ড হিলিংয়ে, তুমি একটা অন্য জোনে চলে যাও, মানে যেখানে আমি সবসময় মানে অন্য জায়গাতেও আমি বলেছি যে তোমার সাবকনসিয়াস মাইন্ড তখন এত অ্যাক্টিভ হয়ে যায়, তো অনেক ছোটোবেলার কথা তোমার হয়তো মনে পড়ছে, কিছু ড্রিম তোমার মাথায় রয়েছে, সেটাই তুমি যাচ্ছ, পাহাড়ে যাচ্ছ কিংবা সমুদ্রে যাচ্ছ, এরকমভাবে তোমার একটা ট্রান্সে তুমি যাও। তো আমি ওনাকে তখনও মানে থামাইনি, আমি অবজার্ভ করছি পেশেন্টকে যে উনি কাঁদছে এবং বেশ ভালোভাবে, এবং একটা সময় আমার মনে হয়েছে এবার কি আমি স্টপ করবো ব্যাপারটাকে, বললাম না দেখি কি হয়। এবং পরে যখন উনি উঠলেন, মানে আফটার দ্য সেশন, উনি অদ্ভুতভাবে ওনার চোখ মুখ চেঞ্জ, এবং আমাকে বলছে আমি এত রিলিফ ফিল করছি। এবং আমার একটু আগে তোমার কাছে যখন আমি এসেছি তখনও আমার মনে হচ্ছে এগুলো কোনো কাজ হবে না, আমি এসেছি মানে আমাকে তোমার ভিডিওটা আমাকে এখানে নিয়ে এসে তোমার সাথে কথা বলে মনে হচ্ছে তুমি আমাকে হেল্প করতে পারবে, কিন্তু আমি ওটা এসেছি, কিন্তু আমার ভিতর থেকে মনে হচ্ছে আমার এখানেও কোনো কাজ হবে না। কিন্তু এটা যে এরকম অ্যামেজিং এটা বুঝতে পারিনি। এবং তারপরে এই আসার আগে ওর সাথে আমি কথা বলেছি, আবার আজকেই সেশন ছিল, বাট আজকে যেহেতু এখানে আমি আসলাম, তো কালকে ওর আরেকটা সেশন রয়েছে, ও ফলো করছে, অনেক ভালো আছে। মানে এরকম ঘটনা অনেক, এরকম মানে কেউ অ্যাডিক্ট রয়েছে যে কোনো কিছুতে, সেটা তোমার ডিপ্রেশন, তারপরে তোমার ব্রেকআপের তো ছোট ছোট ছেলে মেয়েগুলো বাড়িতে বলতে পারছে না আমার এই ব্যাপার হয়েছে, আমার ভালো লাগছে না, আমি পড়াশুনো করতে পারছি না। 22, 23, 24 মানে এরকম পেশেন্ট বা এরকম বাচ্চা প্রচুর, যাদের ব্রেকআপ রিলেটেড অসুবিধা, সেখান থেকে ফ্রাস্ট্রেশন, অনেক কিছু ঝামেলা। সাউন্ড হিলিং তোমাকে অদ্ভুতভাবে হিল করবে। এই এক্সপিরিয়েন্সগুলো টাচউড হয়তো ইউনিভার্স আমাকে দিয়ে করাচ্ছে, এগুলো খুব কস্টলি এক্সপিরিয়েন্স। ঠিক। আচ্ছা, সাউন্ড হিলিং নিয়ে তুমি যেটা বললে যে ওনার যেরকম তোমার কাছে আসতে গিয়ে মনে হয়েছিল যে এটা কি হবে না হবে, সাধারণ মানুষের ক্ষেত্রেও বা আমার ক্ষেত্রেও কিন্তু একই জিনিস মনে হবে যে কি আদৌ কাজ হবে না হবে, বা সাউন্ড হিলিং জিনিসটা আসলে কি। এই প্রশ্নটা যদি আমি তোমাকে করি, তো এটার অ্যান্সার কি হবে? দেখো, সাউন্ড হিলিং হচ্ছে নর্মালি যেটা তোমার ফ্রিকোয়েন্সির মাধ্যমে তোমার ভিতরের নার্ভাস সিস্টেমকে আমি কাম করছি বা আমি শান্ত করছি। কি হয়, বিভিন্ন ফ্রিকোয়েন্সি রয়েছে আমাদের, যেমন তুমি যদি ব্রেন ওয়েভ দেখো,
আমাদের 4টে ব্রেন ওয়েভ, একটা হচ্ছে বিটা, আলফা, আর একটা হচ্ছে গামা, একটা থিটা। এবার আমি যে এখন তোমার সাথে কথা বলছি, মানে আমার কনসিয়াস মাইন্ড বা আমার প্রিফ্রন্টাল কর্টেক্স একদম অ্যাক্টিভ, মানে আমি চিন্তা করছি, তুমি চিন্তা করছো, বলছি, আমরা ভীষণ অ্যাক্টিভ মোডে আছি, এটা হচ্ছে আমি বিটা ওয়েভে আছি। এইবার আমি যখন চোখ বন্ধ করছি, একটু জাস্ট 1 মিনিট পর চোখ বন্ধ করে থাকার পরে আমি যে কন্ডিশনে যাচ্ছি সেটা হচ্ছে আমার আলফা। এরপরে হচ্ছে তোমার গামা আর থিটা। থিটা হচ্ছে আমার যখন ডিপ ঘুমে থাকছি। বাট এই যে প্রত্যেকটা ওয়েভ চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জগুলো আমার কি করছে, আমাকে শান্ত করছে। বিটা মানে হচ্ছে, যেহেতু আমি এখন ভীষণ কনসিয়াসলি কথা বলছি, উত্তর দিচ্ছি, যখন কোনো রকম ধরো তুমি কারোর সাথে ঝামেলা করছো বা তোমার মনে পড়ছে যে কেউ কোনো রকম তোমার সাথে এরকম কিছু করেছে যেটা তোমাকে কষ্ট দিয়েছে, তখন কি আমরা ভীষণ অ্যাক্টিভলি বিটা ওয়েভে রয়েছি। সেখান থেকে নিজেকে শান্ত করার যে জায়গাটা, সেটা আলফাতে চলে আসে। এইটা হেল্প করে হচ্ছে আমার সাউন্ড হিলিং। এবার আমি যেটা দিয়ে কাজ করি, আমার ইনস্ট্রুমেন্ট রয়েছে, মানে তিব্বতিয়ান বোল রয়েছে। আমি তোমাকে ফটো পাঠিয়ে দেবো। তিব্বতিয়ান 7টা বোল, মানে আমাদের শরীরের 7টা চক্রের 7 রকম বোল আছে। মানে আমাদের ধরো মূলাধার চক্রে একরকম ফ্রিকোয়েন্সি যায়, যেটা তোমাকে মূলাধার চক্রকে তোমাকে কাম ডাউন করবে বা ব্যালেন্স করবে। অ্যাক্টিভ বলবো না, কারণ আমাদের চক্রগুলো অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ এই কন্ডিশন আমাদের থাকে, কিন্তু সেটা হার্ট চক্রের উপর পর্যন্ত ওঠে না। যখন হার্ট চক্রের উপরে যায় তখন হচ্ছে অ্যাক্টিভেশন, আমরা বলতে পারি যে হ্যাঁ আমাদের এবার কুণ্ডলিনী চক্র অ্যাক্টিভেট হচ্ছে। কিন্তু ব্যালেন্স, আমরা যারা সাধারণ মানুষ, যারা সংসারে রয়েছি, নিজেদের কাজকর্ম করছি, আমরা আমাদের চক্রকে ব্যালেন্স করতে পারি। সেটা মন্ত্রের মাধ্যমে হতে পারে, চ্যান্টিং হতে পারে, পশ্চার হতে পারে। আর সাউন্ড হিলিং হচ্ছে তোমাকে প্রত্যেকটা চক্রকে ব্যালেন্স করছে। তো তোমার প্রত্যেকটা জায়গার যে ফ্রিকোয়েন্সি, তোমার হার্ট চক্র, ক্রাউন চক্র, আজ্ঞা চক্র, তো এই ফ্রিকোয়েন্সি হিসাবে প্রত্যেকটা বোল রয়েছে। ওই বোলগুলোকে যে ভাইব্রেশন তৈরি হয়, সেই ভাইব্রেশন তোমার ব্রেন ওয়েভ, তোমার বলতে পারো যে নার্ভাস সিস্টেমকে তোমার একটা একদম শান্ত করে দেয়। মানে এইটা সব থেকে সুন্দর হয়েছে, আমাদের ডিএনএকে তো চেঞ্জ করা যায় না, কিন্তু আমার ডিএনএকে সুইচ অন সুইচ অফ করতে পারি। মানে হচ্ছে আমার এপিজেনেটিক্স এখন একটা নতুন টার্মস, মানে এপিজেনেটিক্সকে আমি কিভাবে কন্ট্রোল করতে পারি। যে একটা রাস্তা দিয়ে তুমি যাচ্ছ, ধরো তুমি রোজ একটা রাস্তা দিয়ে আসো, এবার আজকে আসার সময় তুমি দেখছো সামনে একটা গর্ত করা হয়েছে, ওখান থেকে পাইপলাইন যাবে, তুমি ডেফিনেটলি ওই রাস্তাটা যাবে না, ওই রাস্তাটা চুজ করবে না। কারণ ওই রাস্তাটা তোমার, যদি তুমি পেরোতে চাও, তোমাকে একটু হার্ডেল পেরোতে হবে। তখন তুমি কি করবে, পাশের আরেকটা রাস্তা তুমি দেখবে যে কোন রাস্তা দিয়ে গেলে আমি স্মুথলি যাব। এপিজেনেটিক্স তাই। তো ওই যে আমি ধরো খুব রেগে যাই, ছোট ছোট কথায় আমার খুব রাগ হয়, রাগ হলে আমি কোনো জিনিসকে ছুঁড়ে ফেলছি, ছিঁড়ে ফেলছি, কোনো বাজে কথা বলে ফেলছি, রিলেশন নষ্ট হচ্ছে। সেই জীবন আমি চাইছি এগুলো চেঞ্জ হোক, কিন্তু চেঞ্জ করতে পারছি না। আমি মেসেজ করছি, খুব রাগ হলো, চলো একটা মেসেজ করলাম। যখন শান্ত হয়ে গেলাম, আমি যদি টাইম মেশিনে করে যেতাম আর ওই মানে মেসেজটা যদি আমি, মানে টেক্সটটা যদি আমি ডিলিট করে ফেলতে পারতাম, কি ভালো হতো, আমার রিলেশনটা বেঁচে যেত। এক্স্যাক্টলি, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা তুমি বলছো। তো মানে এটা খুব হয় যে করে ফেলেছি, হ্যাঁ, এবার সে দেখেও ফেলেছে, মানে সিন আমি গিয়ে দেখছি সিন কি হয়ে গেছে, তারপরেই রাগটা কমে গেল। এবার এই যে তখন ওই কিছুক্ষণ নিজেকে হোল্ড করা, ওই কিছুক্ষণ, ওই জাস্ট 10 মিনিট নিজেকে হোল্ড করছি, ওই হোল্ডিং পাওয়ারটা আমাকে দিচ্ছে হচ্ছে এই সাউন্ড হিলিং। মানে তোমার পুরো ডিএনএর যে অন অফ বা তোমার এপিজেনেটিক্সটাকে যে চেঞ্জ করতে হেল্প করছে সাউন্ড হিলিং, যেটা অন্য কোনো কিছু তোমাকে এইভাবে হেল্প করবে না। মেডিটেশন অবশ্যই হেল্প করে, কিন্তু মেডিটেশন তোমাকে কষ্ট করতে হচ্ছে যে আমি চোখ বন্ধ করছি বা আমি করছি, কিন্তু আমার এই জিনিসগুলো আছে। কিন্তু সাউন্ড হিলিংয়ে সেটা না, সাউন্ড হিলিংয়ে তুমি নিজেকে ছেড়ে দাও। আমার বেশ কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে, বিভিন্ন ওয়েভের উপরে কাজ করে, মাইন্ড ওয়েভের উপর, ব্রেন ওয়েভের উপরে কাজ করে, বিভিন্ন শরীরের বিভিন্ন নার্ভের উপরে কাজ করে, অরার উপরে কাজ করে, তোমার চক্রের উপরে কাজ করে। সেগুলো তোমাকে অটোমেটিক্যালি তোমার প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে কাম ডাউন করবে, বা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করবে। সেই সময় তুমি যে কন্ডিশনে আগে ছিলে, তুমি আলফাতে চলেই আসবে। আচ্ছা, আমাদের তো দেখতে গেলে লাইফটা পুরোপুরি এখন সোশ্যাল মিডিয়ার উপরেই চলে এসেছে।
শুধু সোশ্যাল মিডিয়া বলবো না, বা আমাদের চারপাশটা ভীষণ নেগেটিভ এনার্জিতে ভরে যাচ্ছে। তোমার কথা শুনে আমার ভীষণ জানতে ইচ্ছা করছে যে এই নেগেটিভিটির মধ্যে কিভাবে নিজেকে আমরা পজিটিভ রাখতে পারি। যদি তুমি গোসাই ঠাকুরের আড্ডার দর্শকদের কিছু সাজেশন দাও। হ্যাঁ, এবার এটা এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমাদের এখন যে সিচুয়েশন, সবাই আমরা একদম বিটা ওয়েভে থাকি অল টাইম। মানে এটা কিছু বললো, ওটা করলো, মানে সবসময় আমরা অ্যাক্টিভ মোডে থাকি। দেখো, পরিবেশ আমার চারপাশকে আমি চেঞ্জ করতে পারবো না, আমি কখনোই তোমাকে চেঞ্জ করতে পারবো না, আমি এক্সকে চেঞ্জ করতে পারবো না, ওয়াইকে চেঞ্জ করতে, আমি কাকে চেঞ্জ করবো? নিজেকে চেঞ্জ করব। আর নিজেকে চেঞ্জ আমি কিভাবে করব, এইটা একটা বড় চ্যালেঞ্জ। কারণ তুমি দেখবে যে যখন তুমি কোনো গুড হ্যাবিটকে অ্যাডাপ্ট করছো তোমার টাইম লাগে, যখন তুমি কোনো ব্যাড হ্যাবিটকে অ্যাডাপ্ট করতে চাইছো সেটা অনেক ইজি। প্রতিদিন সকালে উঠে আমি এক্সারসাইজ করব বা আমি জিমে যাব, এই ঠান্ডার মধ্যেও আমাকে জিমে যেতে হবে, ওটা ভাবলেই আমার কষ্ট হচ্ছে। ঠিক আজকে ছেড়ে দিন না, আজকে এক্সারসাইজ করব না। এবার তার বদলে আমি একটু শুয়ে একটু স্ক্রল করে নিচ্ছি, মানে আমার ডোপামাইন স্পাইক, তখন আমার লিম্ফেটিক ব্রেন বলছে ছাড় না এসব, তুই একটু মোবাইলটা দেখ, একটু গানটা শুনে নে, বা এটা এটা একটু করে নে, একটু স্ক্রল করে নে, ইনস্টা একটু দেখে নে। তো এই যে তখন আমি নিজেকে পুশ করছি, পুশ করে আমি তখন রেডি হচ্ছি, রেডি হয়ে আমি জিমে যাচ্ছি বা যোগা করছি, মেডিটেশন করছি, এটা আমার একটা হ্যাবিট তৈরি হচ্ছে। তো খুব ইম্পর্টেন্ট 5টা জিনিসের মধ্যে একটা হচ্ছে ক্ল্যারিটি। তোমার পারপাস কি, তুমি সকালবেলা উঠছো কেন, বা উঠে তুমি সারাদিন কি করবে? তুমি একবার জাস্ট আয়নার কাছে দাঁড়িয়ে তুমি জিজ্ঞাসা করো যে আমি কেন করছি, আমি আজকে কি করতে চাইছি। তোমার আনসার যদি এটা হয় যে সবাই করছে তাই করছি, তার মানে হচ্ছে তোমার ওখানে কোনো ভুল আছে। তোমার পারপাস থাকতে হবে। দেন ডিসিপ্লিন, যে এই যে সকালে ঘুম থেকে উঠে তোমার দেখবে তুমি উঠে তোমার কিছুক্ষণ ল্যাথার্জেটিক একটা লাগছে, ভালো লাগছে না, ওই যে কিছুক্ষণ, মানে তুমি 1 মিনিট যদি তুমি উঠে জাস্ট বিছানাটা গুছিয়ে ফেললে, তোমার খাটটা পরিষ্কার করে ফেললে, তো তুমি যখন তোমার ব্রেনকে কমেন্ট দিলে যে আমি কাজটা করে ফেলেছি, তখন কিন্তু তোমার ব্রেন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। একটা ডিসিপ্লিনে তুমি ডিসিপ্লিন তখনই আসে যখন তুমি এটাকে হ্যাবিটে পরিণত করো। তোমার তো এরকম নয় যে যখন শীত পড়বে না তখন আমি ব্রাশটা করব, এটা তো কখনো হয় না। আমার যখন সমস্ত ওয়েদারেই আমি ব্রাশ করছি, তো হ্যাবিটও তাই। তো হ্যাবিট, আরেকটা ডিসিপ্লিন, আরেকটা হচ্ছে তোমার ক্ল্যারিটি, কমিউনিকেশন, তুমি কথা বলো, নিজের সঙ্গে কথা বলো, তোমার চারপাশের লোক। এবার এই কমিউনিকেশনটা এরকম হতে হবে যে 5 জন মানুষকে তুমি চুজ করছো, তাকে দেখো যে তুমি কোন মানুষের সঙ্গে কথা বলছো। একটা মানে এই যে আমরা বলি মিরর নিউরন, মানে দেখবে যে কারোর কষ্ট দেখলে আমাদের কষ্ট হয়, কারোকে আমরা যদি কোনো মুভি দেখছি এখানে ভীষণ কষ্টের কোনো সিন আসছে, তো আমাদের চোখ থেকে জল পড়ছে, বা সিরিয়ার যে ঘটনাগুলো সেটা আমাদের ভিতরকে কষ্ট দেয়। তার কারণ কি? তার কারণ ওটাই, আমাদের মিরর নিউরন তখন আমাদের কি করছে, মানে অ্যাক্টিভ হয়ে যায়, যে কারুর কষ্ট হলে আমার কষ্ট হয়েছে। সেই এই জিনিসটাই কি হয়ে যায় যে যখন তুমি 5 জনের সঙ্গে কথা বলছো, সেই 5টা মানুষের যে ভালো হ্যাবিট তোমাকে যখন বলছে, তোমার মিরর নিউরন তখন কিন্তু সেটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। বা আমরা 5 জনের, আমার চারপাশের 5 জনের অ্যাভারেজ হচ্ছি আমি। তো ওই যে চুজ করা, তুমি কার কার সাথে মিশবে, তোমার ভ্যালুয়েবল টাইমটা কাকে দিচ্ছ, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এই কিছু জিনিসকে যদি তুমি অ্যাডাপ্ট করতে পারো, আর লাস্ট আমি বলবো হচ্ছে আপডেট করা, নিজেকে আপডেট করা, অ্যাডাপ্ট করা, লেট গো করা, যে ছোট ছোট জিনিসকে ছেড়ে দেওয়া, ছেড়ে দিতে শেখাটা একটা খুব বড় আর্ট। মানে ছেড়ে দেওয়া আর কোনো জিনিসকে অ্যাডাপ্ট করা। আজকে যদি আমি সেই ফার্স্ট যে নোকিয়ার ফোনটা বেরিয়েছিল, সেই ফোনে যদি আমি এখন চাই যে হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপকে ইনস্টল করব, অসম্ভব। হবে কি সেটা? হবে না। তো আমাকে আপডেট করতে হবে, নিজেকে আপডেট করতে হবে। যখন তুমি আপডেট, কোডাক দেখো ডিজিটালি আসেনি তো, হ্যাঁ নেই তো, এরকম তুমি মানে সবগুলো জিনিসই যারা আপডেট করেনি নিজেদেরকে, তারা কিন্তু আর নেই। এটা এই কয়েকটা জিনিস তুমি যদি পারো, তো তোমার অলরেডি তোমার ভিতরকে তুমি শান্ত করে নিয়েছো। আচ্ছা, তুমি তো যোগা নিয়ে কাজ করো, তোমার ইনস্টিটিউটও আছে। নিজের বয়স ধরে রাখতে গেলে কি যোগা করাটা মাস্ট?
হ্যাঁ, একদম। নিজের বয়সকে তুমি যখনই চাইছো রিভার্সে যাক, মানে আমাদের ক্রনোলজিক্যাল এজ আছে, বায়োলজিক্যাল এজ আছে। ক্রনোলজিক্যাল এজ তোমার যেটা তুমি যে বছর জন্মেছো সেখান থেকে এখন পর্যন্ত কাউন্ট, ওটা আমরা চেঞ্জ করতে পারি না। বায়োলজিক্যাল এজটাকে আমি চেঞ্জ করতে পারি। বায়োলজিক্যাল এজকে আমি চেঞ্জ করতে পারি আমার অর্গানকে ভালো রেখে, আমি হেলদি লাইফস্টাইলের মধ্যে থাকতে পারি, আমি আমার সেলুলার যে প্রত্যেকটা আমার বডির যে পার্টস তাকে ভালো রেখে আমি আমার বায়োলজিক্যাল এজকে আমি কমাতে পারি। আর এর জন্য আমার কি হয়, আমার আফটার এখন বলা হয় আফটার 25 আমার মাসেল মাস আস্তে আস্তে রিডিউস হতে থাকে। তো এই যে জিম করা বা যোগা করা, এক্সারসাইজ, পিলাটেস করা, এই সমস্তগুলো আমাদের কী করছে, স্ট্রেচ করছে, আমাদের মোবিলিটিকে বাড়াচ্ছে, আমার মানে শরীরের প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা পার্টসকে হেলদি রাখছে। তো এটা যখনই আমি রাখতে পারবো, আমার ফুড হ্যাবিট, আমার নিউট্রিশন যখন প্রপার থাকবে, আমি কিছু সাপ্লিমেন্ট আমাকে এর জন্য অবশ্যই নিতে হবে। নিজেকে সুন্দর রাখা মানে আমার বডিকে সুন্দর রাখা, ব্রিদিং মানে অক্সিজেনেশন, আমার শরীরে যত বেশি অক্সিজেন যাবে তত আমি সুন্দর থাকবো, আমার এজ কম থাকবে। আর তো এখন ওই জন্য দেখা যায় যে সবাই যোগা, এক্সারসাইজ, মানে এটা একটা মাস্ট, নাহলে স্পোর্টস খেলো, সমস্ত কিছুর মধ্যেই তোমার নিজেকে সুস্থ রাখা, হেলদি রাখা। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি শুনেছিলাম, সেটা হচ্ছে ফেস ইয়োগা। এই জিনিসটা কি? ফেস ইয়োগা তোমার এই যে আমাদের দেখবে কারুর ড্রুপি আইস, মানে একটা এজের পর থেকে আমাদের আইব্রো একটু নামতে থাকে, চোখের এই উপরের মাসেলটা একটু নামতে থাকে, নিচে পাফিনেস দেখা যায়, স্মাইল লাইন, এখানে এজিং আসে। তারপরে তোমার ঠোঁটের পাশে এজিং আসে, ডাবল চিন, অনেকের শার্প জ লাইন আসে না। তো এইগুলোকে প্রপার করার জন্য ফেস ইয়োগা খুব ইম্পর্ট্যান্ট। এবং ফেস ইয়োগা মানে সমস্ত সেলিব্রিটিরাই করছে, সমস্ত সেলিব্রিটিরা করে, খুব বেশিভাবে দীপিকা করছে, মালাইকা করছে, আলিয়া করছে। এবং এদের যেমন দীপিকার মানে ভীষণভাবে ও স্মাইলের উপরে কাজ করে। মালাইকা তোমার হচ্ছে আমরা যেটা বলি বালুন পোজ, সেটা করতে খুব পছন্দ করে। তো এইগুলো ভীষণভাবে করছে এবং আমরাও এখন করছি। আমার যেমন ফেস ইয়োগার ক্লাস হয়, পার্সোনাল ট্রেনিং হয়, গ্রুপ ট্রেনিং হয়, সেখানে তুমি নিজের ফেসকে কিভাবে সুন্দর রাখতে আমাদের পারো। গোসাই ঠাকুরের আড্ডার দর্শকদের একটা দেখাবে? ওকে, আমি মালাইকার খুব পছন্দের একটা ফেস ইয়োগা দেখাচ্ছি, সেটা হচ্ছে বালুন পোজ, বা এটাকে তোমার পিয়ানো ট্যাপিং বা স্ল্যাপিং বলতে পারো। জাস্ট ঠোঁটের উপরে তুমি হাত দেবে এরকমভাবে আর মুখটাকে ফোলাবে। এটা হচ্ছে খুব একটা ইজি পশ্চার আমি দেখালাম। এটা করলে কি হবে, আমি ধরো কোনো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি, তো আমার তখন এই ব্লাশের দরকার হবে না, মানে অলরেডি মানে আইস দিয়ে তোমার যে আমার একটা টান টান ব্যাপার আনতে হয়, সেটা তোমার এই পশ্চারটার মাধ্যমে হবে। তারপরে ধরো আমি আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার ধরো এই জ লাইনকে আমার শার্প করতে হবে। তো আমি যদি সাইড মানে ফেসকে আমি সাইড করব বা টুইস্ট করব, কীরকম এই যখন করব তখন আমি জাস্ট ফ্রন্টে তাকাবো, এইখানের মাসেলটা পুরো স্ট্রেচ করবে। তো এরকম বেশ কিছু এক্সারসাইজ রয়েছে যেগুলো করে উইদিন 1 মান্থ যদি তুমি মেনটেন করো বা যদি তুমি করো, এবং তার সঙ্গে কিছু ফুড হ্যাবিট রয়েছে, কিছু আদার্স এক্সারসাইজ রয়েছে, কিছু চ্যান্টিং রয়েছে, অদ্ভুত চেঞ্জ আসে। এবং তখন সত্যি কথাই এজ তোমার বোঝা যাবে না। এবং আমরা কি দেখি, আমরা মানুষের তো ফার্স্টে মুখই দেখি, তো চোখের এজ যেমন কমবে তুমি যদি পড়াশুনো করো, লার্নিং, মানে এই অ্যাডাপ্ট কথা বললাম না একটু আগে, অ্যাডাপ্ট, যে তুমি কত বেশি নিজেকে আপডেট করবে, তো চোখের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে সেখানে তোমার। আচ্ছা, আমাদের গোসাই ঠাকুরের আড্ডার দর্শকরা যদি এই বিষয়টাতে ইন্টারেস্ট থাকে, তারা তোমার সাথে যোগাযোগ করবে কিভাবে? স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে, হ্যাঁ, এই নাম্বারেই যোগাযোগ করলে হবে? মানে হোয়াটসঅ্যাপ করতে হবে নাকি ফোন করার কোনো টাইমিং আছে? হ্যাঁ, আমার এখানে তোমার 10টা থেকে 7টা পর্যন্ত তুমি আমাকে ফোন করলে পেয়ে এই যাবে। নাম্বারে? হ্যাঁ, এই নাম্বারে আমি ধরবো, বা যিনি এই পুরো ব্যাপারটা দেখছেন তিনি ধরবেন। আর আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন, মানে এই নাম্বারেই এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই রয়েছে। হোয়াটসঅ্যাপ হ্যাঁ, করতে হ্যাঁ। পারেন। আচ্ছা,
এবার আর একটা ইন্টারেস্টিং প্রশ্নে আসি, হুম। সেটা হচ্ছে যে সেলিব্রিটিরা কিভাবে নিজেদের এজকে ধরে রাখে, যদি তুমি কয়েকটা আমাকে এক্সাম্পল দিয়ে বোঝাও। সেলিব্রিটিরা দেখো, ফার্স্ট কথা হচ্ছে এই সেলিব্রিটি নামটা শুনতে আমাদের যতটা ভালো লাগে ততটা মানে সহজ নয় এই লাইফস্টাইলটা। মানে তোমার সেখানে ভীষণভাবে লোভ সম্বরণ করতে হয়, লাইফস্টাইলটাকে প্রপার রাখতে হয়। মানে লাইফস্টাইলের উপরে এদের এরকম হবে না যে আমি আজকে একটুখানি বেশিক্ষণ পার্টি করে নিলাম বা এটা করলাম। এখনকার সেলিব্রিটিরা অনেক বেশি কনসার্ন নিজেদের শরীর নিয়ে, ব্রেথ ওয়ার্ক, তারা শরীরে অনেক বেশি যাতে অক্সিজেন যায়, নিউট্রিশন প্রপার যাওয়া, কি খাবার আমার শরীরের জন্য ভালো। মানে আমার শরীরের জন্য ধরো ডেয়ারি প্রোডাক্ট ভালো নয়, কিন্তু তোমার শরীরে ডেয়ারি প্রোডাক্টের কোনো অসুবিধা হচ্ছে না। মানে আমার হয়তো অ্যালার্জি রয়েছে, তোমার হয়তো অ্যালার্জি নেই। তো এই যে প্রত্যেকটা জিনিসকে মেনটেন করা, নিজেদের ভিতরকে সুন্দর রাখা। বলা হয় বাইরে গ্লো তখনই আসে যখন তোমার ভিতর সুন্দর থাকে, ভিতরের গ্লোটাই বাইরে আসে। মানে আমি কি খাচ্ছি, কি আমার লাইফস্টাইল, সেই সমস্ত কিছু রিফ্লেক্ট করে কিন্তু তোমার স্কিন, তোমার চোখ, তোমার চুল, তোমার ভিতর থেকে, মানে সবটাই ভিতরে। এবার সেলিব্রিটিরা যেরকমভাবে নিউট্রিশন নিচ্ছে, সুগার ইনটেক একদম করে না, কার্বস কম নেয়, ফ্যাট হচ্ছে খুব কাউন্টেড নিচ্ছে, এই প্রত্যেকটা জিনিস, তার সঙ্গে যোগা করা, ব্রিদিং এক্সারসাইজ করা, প্রাণায়াম করা এবং তোমার ফেস যোগা করা, এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু তারা রয়েছেন। এবং স্ট্রেচিং, যেটাকে পিলাটেস বলছে, যেটা আমার স্টুডিওতে এখন আমি করাচ্ছি। মানে আমার স্টুডিওতে এখন যেটা হচ্ছে যে পিলাটেস মানে তোমার কম্বিনেশন, তোমার যাতে স্ট্রেচিং হয়, তোমার পুরো শরীরটাকে আমরা স্ট্রেচ করাই, স্ট্রেচ করানো, মোবিলিটি বাড়ানো, তোমার এজকে ধরে রাখা যা যা করার দরকার সব কিছু আমরা করাই যাতে তোমার এজিংটা কম দেখায়। এবং এজিং তখনই কম দেখাবে, বিশেষ করে সেলিব্রিটিদের কথায় আসছে, যে তাদের প্রত্যেকটা অর্গান খুব সুন্দর রয়েছে, কারণ প্রত্যেকটা অর্গানকে খুব যত্ন নেওয়া হয়। কিডনি কিসে ভালো থাকবে, লিভার কিসে ভালো থাকবে, লাংস কিসে ভালো থাকবে। তুমি যখন প্রত্যেকটা অর্গানকে যত্ন করছো তখন তো তোমার সেটা ওভারঅল পুরো শরীরকে তুমি যত্ন করছো। আর যোগা মানেই হচ্ছে তোমার কানেকশন, তোমার ব্রিদিংয়ের সঙ্গে, তোমার বডির সঙ্গে, মাইন্ডের সাথে, মানে ফুললি তুমি ইমোশনালি, ফিজিক্যালি, স্পিরিচুয়ালি কানেক্ট করছো নিজেকে। আচ্ছা, এই যোগার কথা তুমি বললে, এরকম অনেকেই আছে যারা ধরো এই মধ্য বয়সে এসে বা মাঝ বয়সে এসে এটা করতে চাইছে, তাদের জন্য তোমার কি পরামর্শ হবে? হ্যাঁ, মানে কোনটা করতে চাইছি? মানে যোগা করতে চাইছে, ভীষণ ভালো অ্যাওয়ারনেস। ধরো আফটার 40 অনেকেই চাইছে এখন যোগা করতে বা নিজেকে ফিট রাখতে, তাদের জন্য তোমার কি পরামর্শ হবে? হ্যাঁ, আফটার 40 তুমি একদমই, মানে যোগা সবসময় ভালো। মানে তুমি যখন একদম ছোট, মানে 5 বছর, তখন থেকে শুরু করে তোমার এজ, মানে আমার কাছে 75 ইয়ার্সের মানুষও রয়েছেন, এবং যেমন ছোটরাও আসছে এবং বড়রাও আসছে। তো তোমাকে ফার্স্ট দেখতে হবে তোমার শরীরে কোনো প্রবলেম আছে কিনা। মানে যখন 40 হয়ে যাচ্ছে তার মানে হতে পারে তার কিছু প্রবলেম রয়েছে, নয় তার ব্যাক পেন রয়েছে, নয় তার হাঁটুতে প্রবলেম রয়েছে, নয় অন্যান্য কোনো ইস্যু নিয়ে তিনি আসছেন। আর যদি কারোর এরকম ইস্যু না থাকে তাহলে তো মানে কোনো অসুবিধাই নেই, সে যে কোনো কিছুই আমি তাকে করাতে পারি। বাট যদি এরকম কিছু ইস্যু থাকে তাহলে আগে সেটা কনসার্ন হতে হবে। হ্যাঁ, মানে আমার প্রশ্নটা এরকম ছিল যে এরকম অনেকেই আছে যারা ধরো 10 বছর, 12 বছর, 15 বছর কোনো একটা জয়েন্ট পেন বা কোনো পেন নিয়ে আছে, সেটা কি যোগা বা থেরাপির মাধ্যমে করা যায়? একদম কমানো যায়। কারণ এই ধরনের, ধরো আমি বলছি তোমাকে, কোনো একটা ব্যাক পেন রয়েছে, তার ব্যাক পেন বা শোল্ডার পেন বা ফ্রোজেন শোল্ডার, তোমার ডক্টরের কাছে গেলে তোমাকে কি কিছু ভিটামিনস দেবে বা D3 তোমাকে দেবে বা তোমার মাল্টিভিটামিনস দেবে। এছাড়া খুব ব্যথা হলে বলবে পেন কিলার নিতে। কিন্তু যোগা একমাত্র ওষুধ বা মেডিসিন যেটা তোমাকে সেই জায়গাটাকে রিকভারি করতে, তোমার সেই ব্যথা কমাতে হেল্প করবে। এরকম প্রচুর পেশেন্ট আছে যাদের মানে শুধু 40 কি, মানে ধরো বিলো 35 ওয়েটটা বেশি, আমার কাছে ফোন এসেছে যে আমার সারা শরীরে ব্যথা, মানে পুরো শরীরে ব্যথা। আমি বলছি ঠিক আছে দেখছি, অনেক ছোট,
ওয়েটটা 110 মতন তার। এবার আসার পরে আমি সত্যিই দেখছি মানে নড়তে পারে না, এমন অবস্থা। 110 বুঝতেই পারছো। এবার সে আমার কাছে যখন ধর 2 থেকে 3 দিন করার পর প্রচণ্ড শরীরে ব্যথা, সে তো ভয় পেয়ে গেল যে দিদি আমার প্রচণ্ড ব্যথা হচ্ছে, আমি বসতে পারছি না। আমি বলেই দিই যে আরও বেড়ে গেছে, কারণ সে তো এতদিন পর্যন্ত কোনো মোবিলিটিই ছিল না তার। যখন হট করে তুমি তোমার মাসেলকে বলছো ওর ঘুমাস না, আর তো সে তো তোমাকে বলবে না আমাকে একটু ঘুমাতে দে। তো ওইটার পরে যখন তোমার এরকম ব্যথা তো হবেই। এখন সে পুরী থেকে ঘুরে আসলো এবং সে প্রচুর হেঁটেছে। তার শাশুড়ি বলেছে যে তোর হাড়ের জোর বেড়ে গেছে যোগা করে। এরকম ঘটনা প্রচুর, মানে তোমার যোগা তোমার ব্যথা কমাবে না, ওটা পুরো একদম রিকভারিতে নিয়ে যাবে। হ্যাঁ, এবার যদি তোমার এরকম হয় যে অস্টিওআর্থারাইটিস রয়েছে, সেই ক্ষেত্রে আলাদা। সেটা আমি বলবো যে যতটা ছিল ততটাতে আটকে যাবে, তুমি সেটাকে মেনটেন করতে পারবে। ধরো তুমি যদি স্টেজ 1 স্টেজ 2 আমার কাছে আসো, তোমার রিকভারি আমি একদম গ্যারান্টি দেবো। যখন তুমি স্টেজ 3-তে আসো এবং সেখানে যদি তোমার কিছু ভিটামিনস রয়েছে তুমি নিচ্ছ, তুমি মেনটেন করছো নিজেকে, যেগুলো বলা হচ্ছে, তাহলেও বলবো ওটা থেকে ডিটোরিয়েট করবে না। স্টেজ 4 ধরো হাঁটু অনেক ফুলে যাওয়া, বেঁকে গেছে, বা তোমার প্রচণ্ড পেন, সেই ক্ষেত্রে তোমাকে ডক্টর বলেই দেয় যে তোমার অপারেট করতে হবে। আর সাউন্ড হিলিংয়ের একটা জিনিসের কথা বলি আমি, যেমন স্ট্রেস আর তোমার অ্যাংজাইটি রিলিফের জন্য হিলিং দিই, সেরকম আমার আরেকটা ওয়ে হচ্ছে থেরাপিউটিক হিলিং, মানে থেরাপিউটিক সাউন্ড হিলিং। মানে ওটা হচ্ছে তোমার বডির উপরে বাটি রেখে বা বোল রেখে তোমাকে ভাইব্রেশন পুরো বডির মধ্যে পাস করা হবে। মানে তোমার পায়ে, হাঁটুতে, পামের উপরে, হার্ট চক্রের উপরে, তোমার ন্যাভেলের উপরে, রুট চক্রের উপরে, প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা বোল রয়েছে, সেগুলো ওখানে রেখে সেই ভাইব্রেশনকে তোমার পুরো বডিতে পাস করানো হবে, যেটাতে পিসিওডি, যেটা ক্রনিক ধরো পিসিওডি রয়েছে, সেটা পর্যন্ত কমে যায়। এবং ব্যাক পেন, ধরো পিঠে ব্যথা রয়েছে, বা হয়তো পেটে কোনো রকম অসুবিধা আছে, যেটা হচ্ছে ধরো আইবিএসের প্রবলেম, সেটা পর্যন্ত তোমার কিউর হয়ে যাবে। হ্যাঁ, তোমাকে একটা সিটিংয়ে হবে না, সেখানে আমি বলে দিই পেশেন্ট দেখে যে কটা সিটিং তার লাগবে। আচ্ছা, আমার একটা জিনিস ভীষণ জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে তুমি কখনো কোনো নেগেটিভ সোল বা এই টাইপের কিছু এক্সপিরিয়েন্স করেছো, বা এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে তোমার? নেগেটিভ সোল বলবো না, এনার্জি, মানে নর্মালি আমি তো এনার্জি নিয়ে কাজ করি অ্যাজ লাইট ওয়ার্কার। মানে আমার কাজই থাকে হচ্ছে কোনো জায়গাকে ধরো তার নেগেটিভিটি সরানো বা রিমুভ করা, সেটা থ্রু চ্যান্টিং, থ্রু বোল বা ফ্রিকোয়েন্সি। তো যখন মানে ধরো আমি মেডিটেশন করছি, সেই মেডিটেশনের সময় অনেক সময়ই হয়েছে যে কিছু টাইমিং থাকে, যে টাইমিংগুলো তুমি যদি মেডিটেট করো তো তোমার কিছু স্মেল পাবে তুমি। হ্যাঁ, কিছু গুড স্মেল পাবে, কিছু ব্যাড স্মেল পাবে। তো সেটা ব্রহ্ম মুহূর্তে বেশি হয়। তো যখন ধরো তুমি ব্যাড স্মেল পাচ্ছ, তার মানে সেই সময় এরকম কোনো স্পিরিট যাচ্ছে বা এনার্জি যাচ্ছে যে অনেকটা হেভি। তো এরকম হয়েছে, যেমন লাস্ট তোমাকে আমি বলছি, কিছুদিন আগেই আমি ছাদে, আমি আর আমার হাজব্যান্ড হাঁটছি, তো হঠাৎ করে একটা খুব বাজে স্মেল আমি পাচ্ছি, এবং আমরা দুজনেই পেয়েছি। তো যেখানটায় কোনো বাজে স্মেল পাওয়ার কথাই না, তো তখন আমি জাস্ট ওকে ইয়ার্কি মেরে বলে এখানে ব্যাড সোল রয়েছে। পরে আমার মনে হলো যে হ্যাঁ, ওই জায়গাটা কিন্তু যথেষ্ট হেভি, মানে ওই জায়গাটা হেভি রয়েছে। একটা এক্সপিরিয়েন্স আমি তোমার সাথে শেয়ার করতে পারি, আমি জানি না এটা তুমি রাখবে কি না, এটা আমি তোমাকে মানে পার্সোনালি বলছি। আমার খুব ছোটোবেলার বন্ধু, মানে আমার যদি লাইফে সবথেকে বেশি কারোর স্বপ্ন দেখি, সেটা হচ্ছে আমার সেই বান্ধবীর। যখন আমি মুম্বাইতে রয়েছি তখনও তাই, মানে এবং সব ছোটোবেলার স্টোরিগুলোই আসতো, মানে ছোটোবেলায় কী করেছি বা এটা ওটা এরকম। কিন্তু এরকম হয়েছে আমি হয়তো মনেও করিনি কখনো ওকে, ওই সময় মাথা একদম ব্ল্যাঙ্ক, ওর কথা আসেও নি। তো এরকম প্রচুর যে কথা হয় সেটাও না। তো কিছু বছর আগে মানে ও মারা যায়, এবং মারা যাওয়াটা স্বাভাবিক নয়। তো ওটা আমাকে ভীষণভাবে এফেক্ট করে,
মানে আমি আমার অ্যাস্ট্রোলজিক্যাল যে জায়গাটা রয়েছে, মানে আমার সান মুন যে অ্যাস্ট্রোলজিক্যাল যে চার্টটা, সেটা একটু ডিফারেন্ট। সেখানে তুমি এই স্পিরিচুয়াল বা এই জিনিসগুলো আমি একটু বেশি আমাকে এফেক্ট করে। তার জন্যই হয়তো আমার এই লাইনে আসা। মানে আমি একদমই সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে পুরো এই Different একটা স্পিরিচুয়ালি, zone এ হ্যাঁ আগে। হ্যাঁ হ্যাঁ, তো এটা অনেকটাই বলতে পারো আমার চার্ট আমাকে এনেছে, ইউনিভার্স নিয়ে এসছে। তো এবার আমি ভীষণ আপসেট থাকি, এবং আপসেট মানে আমাকে ভীষণভাবে এটা নাড়া দেয়। আম, তার প্রায় ওর মৃত্যুর বেশ অনেকগুলো দিন হয়ে গেছে। আমার একদিন রাত্রিবেলা আমি ওকে নিয়ে স্বপ্ন দেখি যে আমার ছোট কাকুর বাড়িতে ও রয়েছে, এবং সেখানে আমি এবং আমার পরিচিত কয়েকজন রয়েছে, এবং সেখানে ও একটা চেয়ারে বসে রয়েছে, ধরো একটা ব্যারিয়ার গেট মতন, এবং আমি বাইরে দাঁড়ানো, এবং ও আমাকে ডাকছে আমার ডাকনাম নিয়ে যে বান্টি তুই এখানে আয়, আমার খুব কষ্ট হচ্ছে। এবং ওর তখনও চোখ খোলেনি। যখন ও চোখটা খুলছে, ওর চুলটা বেশ লম্বা এবং খুব সুন্দরী, মানে ভীষণ সুন্দর দেখতে ওকে। দেখছি একদম পেল, প্রচণ্ড ফর্সা, মানে ওকে আমরা সাদা ব্যাঙ বলতাম, মানে এত ফর্সা। এবং ও চোখটা যখন খুলেছে, আমি স্বপ্নেই দেখছি যে একটা ডিফারেন্ট, মানে ওটা রীতিমতন ভয়ের। এবং আমি মানে আমার ইচ্ছা করছে ওকে হেল্প করতে, কিন্তু আমি যেতে পারছি না। মানে আই ওয়াজ শবিং যে আমি যেতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি ওকে কোনো হেল্প করতে পারছি না। আমি ঘুম থেকে উঠে যাই, এবং পুরো সেই সময় মানে আমি একদম চুপ, মানে কিছু করতে পারছি না, আমার হাত পা ভারী হয়ে যাওয়া। সব থেকে অবাক হচ্ছে, এর পরে তোমার পর এটা শুরু হয়। সেই দিন স্বপ্ন দেখলাম, তার পরের দিন সেম স্বপ্ন, সেটা অন্য একটা জায়গায়, এবং ও এসেছে, এবং সেখানেও আমি দেখছি, সেখানে আমি ছোটোবেলায় খেলছি আমরা, মানে সেই দাবার যে কোর্ট থাকে ওরকম টেবিল রাখা রয়েছে, ওর উপরে টপকে টপকে আমরা যাচ্ছি, খেলছি। তো সেদিনকে আমার ঘুম হলো না, এবং আরও অবাক, ঠিক রাত 3টের সময় কি 4টের সময় আমি স্বপ্নটা আমার আসতো। না, 3টে 4টে না, 4টের সময়, কারণ আমার ফার্স্ট ট্রেনের আওয়াজটা তারপরে পেতাম। তো ঠিক ওই 4টে নাগাদ এই স্বপ্নটা আমার মানে ওই আসে। যে টাইমটা, হ্যাঁ, ওই টাইমটাতেই আমার Continue ওই আসছে, 10 টাইমটাতে। মিনিট প্লাস মাইনাস। থার্ড দিন, এবং সেদিনকেও আমি ভয় পাই, মানে বেশ ভয় লাগে। এবং আমার হাজব্যান্ডকে আমি বলি যে আমার ভয় লাগছে, মানে রীতিমতন প্যানিক। এবং মানে আমার হাজব্যান্ড আমাকে বলে, তুমি কিন্তু এটা কিন্তু তোমার আস্তে আস্তে সাবকনসিয়াস মাইন্ডে চলে যাচ্ছে, তুমি এটা এরকমভাবে নিও না। এবং আমি কি করব বুঝতে পারছি, আমি পুরোপুরি আমার বেডরুমে আমি নিজেকে লক করে নেওয়ার মতন, যে আমার ভয় লাগছে। এবার তারপরে মানে সেই দিন রাত্রিবেলা এটা কি হলো, আমি দেখছি তখন, মানে সেদিনের স্বপ্নটা হচ্ছে আমার ঠিক পায়ের কাছেও এসে দাঁড়িয়েছে, এবং সেম কথা, আমার কষ্ট হচ্ছে। এবার সেই দিনটা মানে আমি না উঠে, মানে আমি কথা বলতে পারছি না, এবং এটা এতটাই আমাকে এফেক্ট করেছে যে আমি কি করে বুঝতে পারছি না, আমার হাত কাঁপছে। এবং অভিকও বলছে যে চলো আমি তোমার সাথে এখন জেগে থাকবো। হ্যাঁ, কিভাবে কনসোল করবে বুঝতে পারছি না। আমার তখন প্রায় সেদিনকে সকালবেলা ও যখন যাচ্ছে, আমি ঘুমাতে আর পারছি না, আমার মনে হচ্ছে আমি ঘুমালেই ও আমার কাছে আসবে। পরের দিন, মানে ধরো তার পরের দিনও আমি ঘুমাতে যাচ্ছি যখন, তখন এটা ভাবতে যাচ্ছি আবার তো আমার কাছেও আসবে। সেদিনকেও সেম আরেকটা এরকম ইয়েতে, সেখানেও ওকে আমি দেখলাম, কিন্তু সেদিন কিছু কথা বলছে না, পুরো নামভাবেও দাঁড়িয়ে রয়েছে। আমি জানি না, ওই ভোরবেলায় ভোর রাতে আমি উঠলাম, উঠে কোথা থেকে আমার মাথায় কি হচ্ছে, আমি কোনো মাথা কাজ করছে না, আমি ক্যান্ডেল জ্বালালাম, জ্বালিয়ে যেখানটায় ওকে আমি দেখছি, আমার খাট আর আমার একটা ওয়ার্ড্রপ রয়েছে তার মাঝখানে, আমি ক্যান্ডেলটা জ্বালিয়ে ওখানে আমার যে ইষ্ট আছেন ওনার চ্যান্টিং করা, এবং সেখানে বিষ্ণু মন্ত্র বলা, আরও কিছু চ্যান্ট করা করে আমার মানে লিটারেলি আমি ওকে ঘুম পাড়ানো, যে তুই ঘুমা, সব ঠিক আছে, আমি আছি, সব ভালো হবে, যাই হোক না কেন, এরকম ইয়ে করে ওকে ঘুম পাড়িয়ে ওর মনে মানে ভিজুয়ালাইজ করা যে হ্যাঁ ও এখন ঠিক আছে। তার পরের দিন থেকে কিন্তু এই স্বপ্নটা আসেনি, এবং সবথেকে অবাক, তারপর থেকে মনে হয়
লাস্ট কয়েকদিন আগে আমি ওর একটা খুব নর্মাল স্বপ্ন দেখি, ও কিন্তু আর আমার স্বপ্নে আসেনি। ওর আসা যাওয়াটা আমার স্বপ্নে ফ্রিকোয়েন্ট ছিল। এবং চ্যান্টিং মানে এতটাই কাজের, মানে এতটা ইম্পর্ট্যান্ট, এটা আমি বলতে পারবো না যে এটা কোনো স্পিরিট কিনা বা এটা আমার সাবকনসিয়াস মাইন্ডের আমার এতটাই এফেক্ট করেছিল। কারণ যেহেতু আমি ছোট থেকে সায়েন্স নিয়ে পড়াশুনো করেছি, তো সায়েন্স নিয়েই আমি যখনই যে কোনো জিনিস, যেমন ধরো ফ্রিকোয়েন্সি নিয়ে কথা বলছি, আমি সায়েন্সের সঙ্গে সেটাকে কিভাবে ব্লেন্ড হচ্ছে সেটাই আমি দেখি। তো এই ঘটনাগুলো ঘটেছে এবং সেখানে আমি দেখেছি যে চ্যান্টিং খুব ইম্পর্ট্যান্ট। মানে সেটা তোমার নেগেটিভ এনার্জি, সেটা আমার ভিতরেও হোক, এটা তো আমার ভিতর থেকেই আসছে। আমার ওই জায়গাটার যে অরাটা, আমার ঘরের যে অরা, সেটাকে পিউরিফাই করতে খুব খুব হেল্প করে। আচ্ছা, তুমি কোথাও গিয়ে, তুমি তো অনেক জায়গা থেকে গেছো, অনেক তোমার পেশেন্ট আছে, তোমার স্টুডিওতে অনেকই আসে, তুমি বুঝতে পারো ওরা? হ্যাঁ হ্যাঁ মানে ধরো এখানে তুমি যে এখন আছো, আমার ওরা বা আমার এখানকার, হ্যাঁ, মানে কোনো কারোর সাথে কথা বলার সময় বা যখন কেউ আমার সাথে মিট করতে আসে, ফার্স্টেই তো তার অরাটাই আমি আগে দেখি যে এই মানুষটা কেমন। মানে আমি বলে দিতে পারবো যে হ্যাঁ, এবার সব মানে ডিপ্লোম্যাটিক তো হতেই হয়, কিন্তু আমার যা বোঝাই হয়ে যায় একদমই। আচ্ছা আমাকে দেখে তোমার কি মনে হয়? ভালো। এখানে ডিপ্লোম্যাটিক অ্যান্সার। না, এরকম ব্যাপার না। ওরা কি বলতো, এবার দেখো তোমার এইখানে বিভিন্ন মানুষ আসে, মানে ফ্র্যাঙ্কলি আমি যদি বলি প্রচুর মানুষ আসছে। সেই মানুষ সেই সোল বা সেই এনার্জি, কি এনার্জি নিয়ে আসছে তো তুমি জানো না। এবার তোমার সাথে যখন অন ক্যামেরা কথা বলছে বা তোমার সাথে কথা বলছে, তার বেস্টটা দেবে, তার ভিতরে যাই থাকুক না কেন তোমাকে সেটা দেখাবে কি। তো যে কোনো জিনিস, মানে এই যে আমি চেয়ারে বসে রয়েছি, চেয়ারেরও একটা অরা এনার্জি রয়েছে, প্রত্যেকটা জিনিসের এনার্জি রয়েছে। আমি একজন ডক্টরের লাস্ট একটা আর্টিকেল পড়ছিলাম যে উনি জিনিস কিনে বাড়িতে রাখেন এই হিসাবে যে বাড়িতে পজিটিভ এনার্জি যাতে বেশি থাকে, এই জন্য উনি এমন এমন জায়গায় যান যে মানুষ মানে যাদের অরা খুব হাই, অনেক টাকা খরচ করে সেই তাদের ব্যবহার করা কিছু জিনিস হলো তার বাড়িতে এনে রাখেন, কারণ হচ্ছে ওই এনার্জি। তো এই জন্য মানে আমি সাজেস্ট করব তোমার এখানে যে প্রতিদিন না পারলেও মাঝে মধ্যে কর্পূর এখানে ধরানো বা তোমার এই যে গুগল কাপ আমরা বলি না, ধুনোটাকে দেওয়া, তাতে কিছুই না, তোমার এই যে ধরো কর্নার রয়েছে বা এই জায়গাটার ওরা আরো হালকা হবে। কারণ তুমি অনেক মানুষকে এখানে আনছো, আমাকেও এনেছো, আরও অনেক মানুষ আসছে, প্রত্যেকের যে সোল খুব পজিটিভ বা চিন্তা ভাবনা বা ওরা যে খুব ক্লিন, সেটা তো নাও হতে পারে। ঠিক, তো এটা ফর ইওর সেফ সাইড। আচ্ছা দিদি, তোমার কাছে অনেকেই আসে নেগেটিভিটি দূর করতে, মানে তার নেগেটিভিটিটা তুমি রিমুভ করার জন্য তোমার কাছে আসে। এই পুরো নেগেটিভিটিটা শুনতে শুনতে তোমার কোথাও নিজেকে নেগেটিভ মনে হয়েছে, বা তোমার কথা মনে হচ্ছে যে আমি এবার চলে যাচ্ছি ডিপ্রেশনে বা অ্যাংজাইটি হচ্ছে, আমার এরকম নেগেটিভ ফিল হচ্ছে? হ্যাঁ, এটা কি হয়, এরকম এরকম ঘটনা তো হ্যাঁ একদম প্রচুর প্রচুর ঘটে। এরকম সময় ধরো আমি হয়তো আমার হয়তো মার শরীরটা ভালো না, বা আমার বাড়িতে কোনো এরকম সিচুয়েশন যেটা আমি হয়তো খুব অন কন্ডিশনে নেই, সেই সময় আমি হিলিংটা থেকে একটু দূরে থাকি। লাস্ট আমার মা কিছুদিন ধরে একটু অসুস্থ ছিলেন, আমি আপসেট ছিলাম যে শরীরটা ঠিক হচ্ছে না, বা মার কিছু হলে যেটা হয় যে তোমার সব কিছুই একটা ভালো লাগছে না। আর যখন এরকম কোনো কেউ আসছে, তো সে ডেফিনেটলি তার নেগেটিভ এনার্জিটা তো রিমুভ করতেই আসে। এবার আমি কি করি, আমার মেন তখন কাজ থাকে হচ্ছে নিজেকে একটা প্রোটেকশন নিজের দিয়ে দেওয়া। আর সাউন্ড হিলিংয়ের মাধ্যমে আমি যখন করি তখন পুরো ওপেন রাখা, মানে আমি যেখানে করাই সেই স্পেসটাকে ওপেন রাখা, যাতে
ওই এনার্জি, যে নেগেটিভ এনার্জি, সেটা যেন বাইরে বেরিয়ে যায়, যেন ভিতরে না থাকে। এটা অনেক ক্ষেত্রেই হয়। মানে আমার গুরু যিনি, তিনি আমাকে এটা মানে বলে দিয়েছেন যে ক্লোজ ডোরে করবি না। আচ্ছা। কারণ ক্লোজ ডোরে করলে এরকম অনেক সময় হয় কি, ধরো তোমার সঙ্গে তোমার ওয়াইফের বা তোমার মার ঝামেলা হচ্ছে, তুমি বুঝতে পারছো না কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, বাট হচ্ছে। ওই এনার্জিটা না থেকে যায়। তো তারপরে আমি কর্পূরকে খুব মানি, যে কর্পূর ইউজ করা, তোমার বোল দিয়ে আমি আমার পুরো ঘরকে আবার ক্লিনিং করে নিই। মানে আমার ঘরের অরাকে ক্লিন করি। আমি বোল নিয়ে আসলে এই জায়গাটাও ক্লিন করে দিতে পারতাম। যে ফ্রিকোয়েন্সি তৈরি হয়, যেমন চ্যান্টিং, ওম ভাইব্রেশন, মানে ওম তুমি যখন চ্যান্ট করছো, যে ভাইব্রেশনটা হচ্ছে, বা যে কোনো তুমি আদিত্যম ধরো মন্ত্র শুনছো, বা যে কোনো মন্ত্র চ্যান্ট করছো, আমরা সবসময় তো মানে জানি না, কিন্তু আমরা চ্যান্ট করছি। চ্যান্ট করার সময় কি হয়, একটা ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি তৈরি হয়। সেই ফ্রিকোয়েন্সিটা আমার ব্রেনের ওয়েভকে চেঞ্জ করে। মানে এই পুরো ব্যাপারটা কিন্তু ভীষণভাবে সায়েন্স বা ফিজিক্স রিলেটেড। কারণ তোমার ওই যে ভাইব্রেশন, তুমি যখন মিউজিক শুনছো, তুমি মিউজিকটা তোমার কি করছে, তোমার ভাইব্রেশনকে চেঞ্জ করছে। তোমার দেখবে কোনো জিনিস কি না ইমোশন ধরা থাকে। মানে তুমি হয়তো আজকের এই পুরো ঘটনাও তুমি মনে রাখতে পারবে না, কিন্তু এখনকার কোনো স্মেল তুমি ইউজ করেছো, কোনো মিউজিক তুমি ইউজ করছো, বা এমন কোনো টিউন, যে ফ্রিকোয়েন্সিটা তুমি হয়তো আজ থেকে 5 বছর পরে হট করে গন্ধটা পেলে, বা তুমি ওই গানটা শুনলে তোমার মনে পড়ে গেল। তো বলে না যে কোনো ব্রেকআপ হলে সেই গানটা না, ওই গানটা শুনলেই আমার মনে পড়ে যাচ্ছে, হ্যাঁ ওই গানটা শুনবো না, ওই পারফিউমটা ইউজ করবো না। ওই যে ওইগুলো ইমোশনগুলো আমরা কিন্তু হোল্ড করি, মানে আমাদের সাবকনসিয়াস মাইন্ড ইমোশনকে হোল্ড করে। তো সেরকম যখন তুমি কোনো কিছু চ্যান্ট করছো, মানে সেই ফ্রিকোয়েন্সিটাও সেই আবার চলে আসছে আমার নিউরন, আমার যেভাবেই হোক না কেন সেই পাথগুলোকে চেঞ্জ করা। আচ্ছা, এখন আমরা ম্যাক্সিমামটা এই নেগেটিভিটি নিয়ে আমরা কথা বলছিলাম, এখন ম্যাক্সিমামটা আমরা দেখি যে রিলেশনশিপের ক্ষেত্রেও এই নেগেটিভিটি চলে আসে। অনেক ক্ষেত্রে কনসিভ করতেও অনেক প্রবলেম দেখা যায়। তো এবং প্রিন্যাটাল পোস্টন্যাটাল পেশেন্ট তোমার কাছে আসে, এটা আমি শুনেছি। তো এই বিষয়ে তুমি কি বলবে? হ্যাঁ, তোমার এখন আমাদের যে লাইফস্টাইল দাঁড়িয়েছে হয়ে, মানে যে লাইফস্টাইল হয়ে দাঁড়িয়েছে, যে লেট নাইট জাগা, ওবেসিটি, শারীরিক প্রবলেম, টাইম না পাওয়া, টায়ার্ডনেস, কারণ ওয়ার্ক শিডিউল এরকমই থাকে হাজব্যান্ড ওয়াইফ দুজনের ক্ষেত্রে। তাতে কনজুগাল লাইফের উপর একটা এফেক্ট তো পড়ছেই, এবং কনজুগাল লাইফের উপর এফেক্ট পড়লে সেটা অনেক সময়ই দেখা যায় যে প্রেগনেন্সিতে প্রবলেম। তাছাড়াও স্পার্ম কাউন্টিং বা স্পার্মের কোয়ালিটির উপরে বা ওভমের কোয়ালিটির উপরেও একটা এফেক্ট পড়ছে। তার কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল। আর আমরা যাই খাই না কেন স্টেরয়েড রয়েছে তার মধ্যে। তো এই সমস্ত কিছু কিন্তু আমাদের এই জেনাইটাল অর্গানের উপরে বা হরমোনের উপরে ভীষণ এফেক্ট ফেলে। টেনশন, আমাদের যখনই স্ট্রেসে থাকছি, টেনশন হচ্ছে, কর্টিসল মারাত্মকভাবে বাড়ে। যখন কর্টিসল বাড়ছে, সেটা আমাদের মেয়েদের ক্ষেত্রে নর্মালি কী করছে, সেটা ছেলেদের মেয়েদের দুজনের ক্ষেত্রেই আমাদের যে হরমোনগুলো যেগুলো হচ্ছে এই মানে তোমার প্রেগনেন্সি রিলেটেড যে ইস্যুগুলো তৈরি হচ্ছে, সেই ইস্যুতে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, যে নেগেটিভ হচ্ছে। মানে তোমার কনসিভ করতে প্রবলেম, যেভাবেই অনেক রকম ইস্যু তৈরি হয়, স্পার্ম কাউন্ট হয়, ওভামের কোয়ালিটি হয়, বিভিন্ন রকম প্রবলেম হয়। সেই ক্ষেত্রে এখন তোমার নর্মাল প্রেগনেন্সি আস্তে আস্তে কমে যাচ্ছে। মানে অনেক মহিলারাই আছেন বা অনেক ফ্যামিলি আছে যেখানে আইভিএফের হেল্প নিচ্ছে, এবং সেই ক্ষেত্রে মানে অনেক পেশেন্ট এরকম আছেন যারা আমার কাছে আসছে, যারা এই ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন। তো সেই ক্ষেত্রে তাদেরকে ট্রিট করা, তাদের ইমোশনালি ব্যালেন্স করা, কারণ একটা ভয়, একটা গিল্ট ফিল, দেন হচ্ছে আমি এত টাকা খরচ করছি, কারণ এটা অনেকটা ব্যয় সাপেক্ষ। তো সেটা কি থাকবে, যেটা ভ্রূণটা কি আমার থাকছে,
বা আমার পেলভিক ফ্লোর যে মানে আমার কোর মাসেল সেটা হয়তো স্ট্রং না, সেটাকে স্ট্রং করা, হরমোন যাতে ঠিকঠাকভাবে সিক্রেশন হয় সেইটা দেখা, তোমার স্ট্রেস লেভেলকে কন্ট্রোল করা সাউন্ড হিলিংয়ের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে, বিভিন্ন রকম চ্যান্টিংয়ের মাধ্যমে, এইগুলো খুব হেল্প করে আইভিএফের ক্ষেত্রে। বা তুমি যদি প্রিন্যাটাল যোগা করো, পোস্টনাটাল যোগা তো বুঝতেই পারছি যে আফটার মানে তোমার ডেলিভারি যে তোমার মায়ের উপর থেকে যা যা যায় সেটা তোমার ফ্যাট রিডিউস করা বা আমার মাসেলকে বা আমার জেনাইটাল অর্গানগুলোকে আরও স্ট্রেংথ দেওয়া, তার জন্য আমার দরকার হয়। কিন্তু প্রিন্যাটালের ক্ষেত্রে প্রত্যেকটা স্টেজে এবং যখন তুমি কনসিভ করে নিয়েছো সেই সময় তোমার বেবির সঙ্গে বা তোমার নেটাল তোমার সঙ্গে তোমার বা তোমার বেবির যে কানেকশন সেইটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয় থ্রু যোগা, প্রাণায়াম, চ্যান্টিং। কিছু জিনিস আছে সেই সময় আমি বলি যে ভালো জিনিস শোনা বা গীতা শোনা, কোনো মন্ত্রকে শোনা, ক্লাসিক্যাল মিউজিককে শোনা, এইগুলো কি করে তোমার বেবির সাথে একটা খুব সুন্দর কানেকশান তৈরি করা হয়। কারণ স্পিরিচুয়ালি ওই বাচ্চাটা তখন থেকে কিন্তু আস্তে 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 বড় হতে থাকে। এবং বলা হয় যে একটা বাচ্চা যখন ওমের মধ্যে থাকে তখন তার আগের জন্মের কথা মনে থাকে এবং সে কানেক্ট করতে থাকে তার মার সঙ্গে। তো এই যে কানেকশন বিল্ডের জন্য ব্রেথ ওয়ার্ক আর আদার্স যেগুলো আমি বললাম সেগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। এখন আমাদের লাইফে প্রচুর স্ট্রেস এবং অনেক দুশ্চিন্তা আছে, তা আমরা কি করে বুঝবো যে এটা নর্মাল মন খারাপ বা নর্মাল স্ট্রেস নাকি অ্যাংজাইটি ডিসঅর্ডার? দেখো, নর্মাল স্ট্রেসে আমরা সবাই থাকি, বা টেনশন যেটাকে সিম্পল আমরা বলি, যে এক্সাম দেওয়ার আগেও আমাদের টেনশন হয়, বা তুমি কোনো জায়গায় যাচ্ছ, শ্যুট করতে হবে, তুমি একটা টেনশনে থাকছো যে আমার শ্যুটটা ভালো হবে তো, বা আমার কন্টেন্ট প্রপার আছে তো, বা আমার আজকেরটা সবটা ঠিক হবে তো, তো এটাও একটা টেনশন। তুমি ট্রেন ধরতে যাচ্ছ, টাইম হয়তো একটু মানে লেট হয়ে গেছে, তুমি টেনশন করতে করতে যাচ্ছ। এইগুলো হচ্ছে নর্মাল টেনশন। আর যেটা অ্যাংজাইটি ডিসঅর্ডার সেটা কিন্তু আমার অনেকটা ক্রনিক, মানে হচ্ছে তোমার ভালো না লাগা, এটা কিন্তু তোমার স্টে করছে মাসের পর মাস, বা হয়তো ডিউরিং ইয়ার। তো যখন এরকম কিছু হচ্ছে তখন অবশ্যই ডক্টরের সঙ্গে পরামর্শ নেওয়া উচিত, যেখানে আমার কন্টিনিউ না ভালো লাগা থাকছে, ভয়, প্যানিক, ফিয়ার কাজ করছে, কোনো ছোট ছোট জিনিস আমাকে অনেক বেশি ভাবাচ্ছে, আমার সেই জায়গায় প্যানিক অ্যাটাক হচ্ছে, আমি টেনশন করে ফেলছি এবং টেনশনটা আমার খুব, মানে যে চিন্তাই করছি খুব খারাপ চিন্তা করছি। তো এই জিনিসগুলো কিন্তু আমার মানে অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে পড়ছে। এবং সেই ক্ষেত্রে আমরা বলি না একটা কথা, ডিপ্রেশন, আমি ডিপ্রেশনে আছি। ডিপ্রেশন খুব বড় একটা ওয়ার্ড। ডিপ্রেশন মানে আমরা এত ইজিলি ডিপ্রেশনে যাই না। ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য মেডিকেশন ভীষণ ইম্পর্ট্যান্ট। মেডিকেশন উইথ মেডিটেশন তুমি কিওর হবে। সেরকমভাবে আমি যখন নর্মাল অ্যাংজাইটি বা নর্মাল টেনশন, সেটা আমরা সবাই করি, মানে সেটা ওই ফ্লাইট মোডে আমরা সবসময় থাকি, যে নয় আমরা সেই জায়গাটা ফাইট করছি, নয় আমরা মানে আমরা ওইখান থেকে বেরিয়ে আসছি, আর না হলে আমি একদম ফ্রিজ হয়ে যাচ্ছি, পজ। তো ওই জন্য তোমাকে এটা দেখতে হবে যে তোমার কি কন্ডিশনে আছো, তুমি কি খুব টেনশন করছো বা এই সময়ের জন্য টেনশন করছো, তারপরে রিল্যাক্স, হ্যাঁ চলো আমার নরঅ্যাড্রিনালিন একদম অ্যাক্টিভ হয়ে গেল, নাকি আমি কন্টিনিউ টেনশনে রয়েছি। আমরা আজকে জমিয়ে আড্ডা দিচ্ছি, আমাদের সময় প্রায় শেষের দিকে, তবুও আরেকটা প্রশ্ন আমার মনে ঘুরে ফিরে আসছে, সেটা হচ্ছে যে এই জিনিসগুলো করলে কি সত্যি এজ কমে? মানে অ্যান্টি এজিং এর ব্যাপারটা তুমি যদি আরেকবার বলো বেশ একটু গুছিয়ে। হ্যাঁ, তোমার প্রাণায়াম, ফ্রিকোয়েন্সি যেটা হচ্ছে চ্যান্টিং, যোগা, পিলাটেস, এক্সারসাইজ, এই সমস্ত জিনিসগুলো তোমার কর্টিসোলকে কমাবে, মানে তোমার কর্টিসোল হরমোন সিক্রেশনকে কমিয়ে দেবে, তোমার প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভ করবে, যেটা আমাদের রিল্যাক্স করতে হেল্প করে। আমার ডিএনএর মধ্যে যে টেলোমিয়ার রয়েছে, যে টেলোমিয়ারটা আমার ডিভাইড হচ্ছে,
সেইটার ওই ডিভিশনটা অনেকটা কমে যাবে। আর যখন টেলোমিয়ারের ডিভিশনটা কমে যাবে তখন আমার এজটাও কম আচ্ছা। লাগবে। তো এই সমস্ত জিনিস তার সঙ্গে আমি যদি আমার নিউট্রিশন, আমার ঘুম প্রপার হওয়া, আমার শরীরের মধ্যে হাইড্রেশন যদি ঠিকঠাক রাখতে পারি, অক্সিজেন ফ্লো যদি আমি বাড়াতে পারি, ফুড হ্যাবিট আমার সুন্দর থাকে, আর তার সঙ্গে যেটা আমার সবসময় মনে হয় যে স্মাইল, তোমার ভিতরকে সবসময় সুন্দর রাখো। ছোট ছোট জিনিসকে ছেড়ে দাও, কে কি বলেছিল, কে কি করেছিল, এই জিনিস ভাবা বন্ধ করে দাও। মানে বি গুড, এই বি গুড, আমি খুব ভালো, এই আমি খুব ভালোর পিছনে না দৌড়ে তুমি যেটা করতে চাও লাউডলি বলো যে আমি এটা করতে চাই, এটা আমার এম, এটা আমার গোল। কে ভাবছে কি ভাবছে অত ভাবতে চাও না, করো। মানে তোমার নিজেকে নিয়ে ভাবো। নিজেকে নিয়ে ভাবো, আর সেই মানুষগুলোকেই পাশে রাখো যারা তোমার ভালো চায়। তুমি যেখানে বুঝতে পারছো এর ফ্রিকোয়েন্সি ভালো না, আমার জন্য আমার মুখেই ভালো বলছে যারা, কিন্তু আমার ভালোতে এর একটুখানি ব্যাপার আছে আর কি। সেখানটায় বিদ, 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 বিদ। সেইখানটায় ওইখানটা তুমি সাইড করে দাও, যে দরকার নেই। আমার দুটো মানুষ দরকার, যে দুটো মানুষ আমার ভালোতে আনন্দ পাচ্ছে বা খুশি হচ্ছে। তাহলে ওই তোমার মিরর নিউরন তখন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তোমার ভালো লাগছে। তো ভালো থাকার খুব ছোট ছোট সিম্পল জিনিস হচ্ছে সবসময় তোমাকে সুন্দর রাখবে, ভালো রাখবে। ভিতরকে সুন্দর করো, হাসো, পজিটিভ থাকো। পজিটিভ তখনই থাকতে পারবে যখন তোমার চারপাশ পজিটিভ থাকবে। এবং অনেক সময় তুমি একটা কোয়েশ্চেন খুব ভালো করেছিল যে সবসময় তো সম্ভব না পজিটিভ এনভায়রনমেন্টে থাকা। সেই সময় নিজেকে কাউন্সিলিং করা, নিজের সঙ্গে কথা বলা, নিজেকে ভালো রাখা। তো এই কয়েকটা জিনিস তুমি করো, সেগুলো তোমাকে অনেকটা হেল্প করবে। আর তার সঙ্গে হচ্ছে স্কিন কেয়ার। এমন কোনো জিনিস স্কিনে ইউজ করো না যেটা তোমার স্টেরয়েড রয়েছে, সেটাতে ওই কিছুদিনের জন্য সুন্দর লাগবে, তারপরে আবার সেটা হ্যাঁ, এমন কোনো ময়শ্চারাইজার ইউজ করো, বা যেটা তোমার স্কিনে শ্যুট করছে এরকম কিছু ক্লিনজিং ইউজ করো, যেটা খুব সিম্পল জিনিস খাও, সিম্পলভাবে থাকো, ভালো থাকবে, সুন্দর থাকবে, এজ কমে যাবে। থ্যাংক ইউ সো মাচ দিদি। আমাদের সময় একদম শেষের দিকে। শেষ প্রশ্ন তোমাকে যেটা করব সেটা হচ্ছে, গোসাই ঠাকুরের আড্ডার দর্শকদের তুমি কি বলবে, কিভাবে পজিটিভ থাকা যেতে পারে এই নেগেটিভের দুনিয়াতে? বারবার আমি বলছি। দেখো, পজিটিভ থাকাটা মানে পজিটিভ এনার্জির সঙ্গে থাকাটা, এটা একটা হ্যাবিট। তো তোমাকে সেই হ্যাবিটটা গ্রো করতে হবে। যেমন না বলতে পারা হচ্ছে মানে সেটা ট্রেট, যে আমি না বলতে পারি না, অনেকে না বলতে পারে না। তো না বলতে পারাটা একটা শিক্ষা, লার্নিং, যেটা আমাকে না বলতে শিখতে হবে। ঠিক সেরকম পজিটিভ থাকাটা একটা হ্যাবিট, যে তোমাকে পজিটিভ থাকতে হবে। আমি ফার্স্টের দিকেই বলেছি যে ভালো হ্যাবিটকে গ্রো করতে টাইম লাগে, আর খারাপ হ্যাবিট খুব তাড়াতাড়ি আমরা অ্যাডাপ্ট করে নিই। এটা খুব ছোট একটা স্টোরি আমার মনে পড়ছে, বলছি। দুটো পাথর রয়েছে, একটা পাথরে গণপতির স্ট্রাকচার খোদাই করা রয়েছে। তাতে সব মানুষজন এসে ফুল দিচ্ছে, পয়সা দিচ্ছে, ভক্তি করছে। পাশেই আরেকটা সেম সাইজের পাথর রয়েছে। তো আর তাকে কেউ কিছুই করে না। তো ওই পাথরটা এই পাথরটাকে বলছে যে তোর তো কি ভালো ভাগ্য, সবাই এসে তোকে পুজো করছে, ফুল দিচ্ছে, মিষ্টি দিচ্ছে, প্রণাম করছে, আমাকে দেখ, আমার দিকে, মানে তোর পাশেই বসে আছি, কেউ ফিরেও তাকাচ্ছে না। তো তখন যে মানে মূর্তি স্ট্রাকচার রয়েছে, যে স্কাল্পচার করা আছে পাথরটা, সে ওই পাথরটাকে বলছে, যখন স্কাল্পচার করা হচ্ছিল সেই সময় তোকে আগে নেওয়া হয়েছিল, তোর উপরে যখন দুবার আঘাত করা হয় তুই ভেঙে পড়িস, তোর সাইড থেকে ভেঙে যায়, তাই জন্য তোকে আবার এখানে রেখে দেওয়া হয়, তখন আমাকে চুজ করা হয়। তো তুমি সবাই সূর্যের মতন শাইন করতে চায়, কিন্তু সূর্যের মতন পুড়তে কিন্তু কেউ চায় না। তো এইটা আমার কিন্তু ভিতরে রাখতে হবে, যে আমাকে সেই জায়গায় যেতে গেলে আমাকে সেই বার্নটা হতে হবে, মানে আমাকে সেই কষ্টটা করতে হবে। কনসিস্টেন্সি, যারা মানে যোগা করছে, জিম করছে, তারা জানে যে কতটা কষ্ট করতে হচ্ছে। একজন সেলিব্রিটি হট করে সেলিব্রিটি হয় না, তাকে প্রচুর ডিসিপ্লিনের মধ্যে থাকতে হয়। মানে ফার্স্ট থেকেই আমি বলি যে খাবারকে ছেড়ে দেওয়া, বা আমার খুব একটা ক্রেভিং হচ্ছে কিন্তু আমি খাচ্ছি না, এই যে এগুলোকে কন্ট্রোল পাওয়ার খুব ইম্পর্ট্যান্ট। সেটা তোমার ওই ব্রেন থেকে হবে। যখন তুমি তোমার ব্রেনকে ট্রেন করতে পারবে, তখন তুমি ভালো থাকবে, যে কোনো সিচুয়েশানে হোক না কেন। ভালো থাকাটা খুব ইজি, শুধু নিজেকে ট্রেন করো, চারপাশকে ট্রেন করা বন্ধ করো।
নিজে ভালো থাকলেই সব। যে ভালো থাকলে সব ভালো। থ্যাংক ইউ সো মাচ দিদি গোসাই ঠাকুরের আড্ডায় আসার জন্য। আজকে একটা জমজমাট দারুণ এপিসোড হলো, যেখানে আমরা সেলিব্রিটি থেকে নিজে কিভাবে ভালো থাকবো সবকিছুই শুনলাম। আপনারা যারা দিদির সাথে যোগাযোগ করতে চান, ডেসক্রিপশন বক্সে দিদির নাম্বার তো রইলো, এবং স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে, আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে বা ফোনের মাধ্যমে। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো পর্বে, নতুন এক অতিথির সাথে, নতুন এক বিষয় নিয়ে। আজকের মতন এই এপিসোড এখানেই শেষ। ভালো থাকবেন, নমস্কার।